নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। আজকে টাফ টক এক্সপ্লেইনারে আমরা আলোচনা করব বারুইপুর এনকাউন্টার এবং এদো এবং কেদো তোলামুল। আর অন্যদিকে অবশ্যই আমাদের আলোচনায় উঠে আসবে এদো এবং কেদো তোলামুলের কথা। প্রথমেই বারুইপুর এনকাউন্টারে আমরা যাই। প্রভাস মণ্ডল, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে, পুনর্নির্মাণ করা, ইংরেজিতে যাকে বলে রিকনস্ট্রাকশন করা। আমরা সবাই জানি তদন্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এটি। অর্থাৎ যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, যিনি অভিযুক্ত, যিনি অপরাধী, তাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। কিভাবে ঘটনা ঘটিয়েছেন, কিভাবে এই গোটা ঘটনা তারা সংগঠিত করলো, সেটা তদন্তকারীরা একেবারে সরজমিনে দেখেন। কেন দেখার উদ্দেশ্য? কারণ আপনারা জানেন যে প্রত্যক্ষদর্শী, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ ঘটনাস্থলে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ থাকে তা, এবং অবশ্যই যদি কোনো অস্ত্র ব্যবহার করা থাকে বা করা হয়ে ওঠে কোনো একটি অপরাধ সংগঠিত করতে গিয়ে, তা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের বিচারধারা অর্থাৎ বিচার ব্যবস্থায়। এবং অপরাধীকে শাস্তি দিতে, দোষী সাব্যস্ত করতে তদন্তকারী অফিসারদের ভূমিকায় এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি, খুবই দরকার। আর এই রকম ঘটনা অর্থাৎ বারুইপুরে প্রায় মধ্যরাত্রি ছুঁই ছুঁই সেই সময় নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। পুলিশের বয়ান যা রয়েছে তা অনুযায়ী যে প্রভাস একজন পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনতাই করে নেয়। তার আগ্নেয় অস্ত্রটা ছিনতাই করে নিয়ে সে এক রাউন্ড গুলি চালিয়ে পালাতে থাকে। এবং আপনারা জানেন যে যে কোনো আধিকারিক তার যদি সার্ভিস রিভলভার বা তার সার্ভিসের জন্য, তার ডিউটির জন্য, ডিউটিরত অবস্থায় কেউ যদি তার অস্ত্রে হাত দেয়, তা পুলিশ বাহিনীর কাছে অত্যন্ত লাল সংকেত বহন করে। এবং তারপর সে এক রাউন্ড গুলি চালিয়ে দেয় নাকি শোনা যাচ্ছে, এবং তাতেই পুলিশ এনকাউন্টার করে। দেখুন, এটা পুলিশের বয়ান। আসল ঘটনাটা কি ঘটেছে তা নিশ্চয়ই জানা যাবে। আবার অনেকে বলছেন আসলে পুলিশ এনকাউন্টার করেছে। আমি ধরে নিলাম এনকাউন্টার হয়েছে। তাতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী ঘটনা এ রাজ্যে ঘটে গেল। অর্থাৎ এ রাজ্যে যারা ঘৃণ্য অপরাধ করবে তাদের প্রতি নো টলারেন্স, অর্থাৎ জিরো টলারেন্স, সহ্য করা হবে না, এনকাউন্টারে উড়িয়ে দেওয়া হবে। এর আবার দুটি দিক আছে। দেখুন, একদিকে কিন্তু অপরাধীদের কাছে প্রভাস মণ্ডল, নামটা বুঝতেই পাচ্ছেন, যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে, হিন্দু বাঙালির ভোটে জিতে আসা ভারতীয় জনতা পার্টি, তাহলে সেই পার্টির সরকার, সেই সরকারের পুলিশ প্রভাস মণ্ডলকে যদি এনকাউন্টার করে ঘৃণ্য অপরাধের জন্য, তার মানে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু কোনো কিছু দেখা হবে না। অপরাধী এবং তাকে শাস্তি দেওয়া হবে। আর অপরাধ জগতের যারা বাসিন্দা অপরাধী, তারা মৃত্যুকে খুব ভয় পায়। সম্ভবত তারা ওই একটি জায়গায় তারা ভীত সন্তুষ্ট হয়ে ওঠে যখন তাদের জীবন সংশয় হয়। সুতরাং অপরাধীদের কাছে বার্তা পৌঁছে গেল, কোনো অপরাধ করলে জিরো টলারেন্স, এনকাউন্টারে উড়িয়ে দেওয়া হবে। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে, অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে এখন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। আবার অন্যদিকে পুলিশ প্রশাসনের কাছেও বার্তা খুব স্পষ্ট। কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার এটাও মানতে হবে যে আমরা তো আইনের শাসন চাই, আমরা তো চাই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ যে অপরাধ করুক তাতে আমরা তার গায়ে হাত দেব না, আমরা তাকে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসব। বিচার ব্যবস্থা যা ঠিক করবে, অর্থাৎ আইনের শাসনে যা বলা হবে তাই করতে হবে। দুটো মত থাকতে পারে। অনেকে বলছেন, ঢের হয়েছে, যে ঘৃণ্য ঘটনা বারুইপুরে ঘটানো হয়েছে, তাতে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। অনেকে বলছেন যে এটা
কোথাও যেন একটা বড় সতর্ক বাণী অপরাধীদের প্রতি। দেখুন, এই কথা তো আমরা অস্বীকার করতে পারি না, 1.5 দশক ধরে কোনো একটি ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা ঘটলে তৎকালীন সরকার ছোট ঘটনা হিসেবে বিবেচিত করত। এমনকি আরজি করের ঘটনা, যে ঘটনা গোটা দেশ এবং বিদেশে ছড়িয়ে পড়েছিল, তাকেও তৎকালীন সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার ছোট ঘটনার মতোই একটা অন্যতম ঘটনা, ওই শরীর থাকলে রোগ হবে এই রকম গোছের একটা ঘটনাটাকে পর্যবেসিত করতে চেয়েছিল, পারেনি। সাধারণ মানুষ পথে নেমেছিল, রাত দখল করেছিল, পারেনি। এবার আসা যাক আমার দ্বিতীয় পর্বে। দেখুন, সেই সময় তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা ছিল, সেই সময় তৃণমূল কংগ্রেস কি করেছিল। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী তার সরকারে যে কেউ যেতে পারছে বারুইপুরে। হ্যাঁ, অনেকে বলবেন যে না, হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে তো মিছিল করতে হয়েছে, তাও শর্ত সাপেক্ষে। দেখুন, আপনাদের ঠিক যে কথাটা বলছিলাম, এই এনকাউন্টারের দুটো দিক আছে, কোনো পক্ষ নিচ্ছি না। একটা দিকে গোটা তামাম রাজ্যে অন্ধকারের যেসব প্রাণী রয়েছে অর্থাৎ অপরাধীরা রয়েছে, তারা জেনে যাবে যে অপরাধ করলে ক্ষমা নেই এবং সাক্ষাৎ মৃত্যু জমদূত হাজির হবে। অন্যদিকে আইনের শাসন কি বলে, যে অপরাধ করুক না কেন তাকে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে হবে, তারপর বিচার ব্যবস্থার মাধ্যমে তার বিচার হবে। ঠিক সেইভাবে আমরা আলোচনা করব এ রাজ্যের বিরোধী রাজনীতি। দেখুন, এ রাজ্যের বিরোধী রাজনীতি যদি দেখেন, এই মুহূর্তে এক কথায় রাজ্য বিরোধী শূন্য। অর্থাৎ যে তৃণমূল প্রবল হুঙ্কার ছাড়ছিল নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, 1.5 দশকে একেবারে ছত্রখান অবস্থা গোটা তৃণমূলে কি হলো, একদল কেদো তৃণমূল হয়ে গেল, যাকে অনেকে ভালো তৃণমূল বলছে, আবার অনেকে বলছে ভূত পেতনির মতো ভালো তৃণমূলও একটা কাল্পনিক চরিত্র। তারা যেহেতু বিধানসভা এবং লোকসভায় টিকিটে জিতেছে এবং কেউ রাজ্যসভায় ছিলেন এবং রাজ্যসভা থেকে পত্রপাঠ পদত্যাগ করেছেন এবং তারা এনডিএ সহায়ক শক্তি হয়েছে সংসদে, আর এইখানে অর্থাৎ পশ্চিম বাংলার বিধানসভায় তারা আসলে শাসকেরই লেজু। নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী শাসক হিসেবে মাস্টার স্ট্রোক। এই স্ট্রোকটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুখ্যমন্ত্রী হয়ে দিতে পারেননি। আর এখানেই বলা বাহুল্য, শাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই কয়েক যোজন দূরে ফেলে দিয়েছেন অধুনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাই হোক, আলোচনার বিষয়ে আসা যাক। এই মুহূর্তে রাজনীতির অবস্থা বা বিরোধী রাজনীতির অবস্থাটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এক কথায় বিরোধী শূন্য। বামেরা আছেন, টিম করে জ্বলছেন, ওই সবেদন নীলমণি একটাই আসন তাদের বিধানসভায়, এবং তারা সামাজিক মাধ্যমে এবং টেলিভিশন স্ক্রিনের বাইরে যে খুব একটা বিরোধিতা করছেন তা নয়, কিন্তু তার মধ্যেই ডেমোক্রেসি শুরু হয়ে গেছে বামেদের ওপরও, এবং মীনাক্ষীর ওপর ঝরে পড়েছে ডিম। এ নিয়ে আলোচনার একদম শেষ প্রান্তে আসবো, তার কারণ এই মুহূর্তে সেই ঘটনাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমেই আসি যে বাম দলগুলোকে ছেড়ে দিলে এবং কংগ্রেস, তাদের আমরা অনেকেই মামু পার্টি বলি, কারণ মালদা মুর্শিদাবাদেই মূলত তাদের শক্তি, তাই বলা হয় এই রাজ্যে কংগ্রেস পার্টি হচ্ছে মামু পার্টি। তা মামু পার্টি আর বামেদের যদি আমরা দূরে সরিয়ে রাখি, তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে, যে তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে একদল তৃণমূল কংগ্রেস যারা লটারির টিকিটের মতো এবারও বিধানসভায় এবং আগে লোকসভায় টিকিট পেয়েছিল, তারা ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে। অনেকে বলছেন তারা হচ্ছে কেদো, অর্থাৎ শাসকের কাছে গিয়ে ঘ্যান করছে, কান্নাকাটি করছে। আর দু একজন আছেন অরূপ বিশ্বাসের মতো, তারা দুরূহ সমীকরণে অনেকটা এই বিশ্বকাপে মেসির সঙ্গে অর্থাৎ আর্জেন্টিনা টিমের সঙ্গে ইজিপ্টের যে খেলা হয়েছিল, সেখানে দুরন্ত মেসির মতো বিভিন্ন জায়গায় পাকাল মাছের মতো অরূপ বিশ্বাস নিজেকে বাঁচিয়ে রাখছে। অনেকে বলছে স্বরূপ বিশ্বাস, সে একসময় দাদা মন্ত্রী, এই সুবাদে ক্ষীর খেয়েছিল,
খুঁটটা এখন সেই খাচ্ছে, সেই জেলে রয়েছে, গারদের অন্তরালে রয়েছে। অরূপ বিশ্বাস ম্যানেজ করার চেষ্টা করছে। তার হাতে কি ছিল? তার হাতে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, অর্থাৎ তৃণমূলের তহবিল থেকে শুরু করে তৃণমূল দলটাকে একেবারে টালমাটাল অবস্থায় তিনি পৌঁছে দিয়েছেন, যাতে তিনিও কেদো তৃণমূল হিসেবে তিনি যাতে বোঝাতে পারেন, দেখো আমিও তো ভালো হওয়ার চেষ্টা করছি। এখন প্রশ্ন হলো, এই বারুইপুর এনকাউন্টারের সঙ্গে এদো তোলামূল আর কেদো তোলামূল এদের সঙ্গে কি সম্পর্ক? দেখুন, সম্পর্কটা আপনারা দুটো ফুটেজ দেখলেই বুঝে যাবেন। প্রথম ফুটেজ, এ রাজ্যে বিরোধী দলনেতা, তথাকথিত কোট আনকোট বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারুইপুরে তার অবস্থানটা কি একটু দেখে রাখুন। দেখলেন, বিরোধী দলনেতা, যেখানে বিরোধী দলনেতা রাজ্যে এরকম ঘটনা ঘটলে তার তো হুঙ্কার ছাড়া উচিত ছিল, কিন্তু সেখানে তিনি কিরকম পালিয়ে যাচ্ছেন দেখলেন আপনারা নিজের চোখে। আরেকজন দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে নিজেকে আইডল তৈরি করতে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক আশাককে নকল করছেন, তাকে একবার দেখে রাখুন। নমস্কার ম্যাম। এগুলো হলো কেদো তৃণমূল, অর্থাৎ এই তৃণমূলগুলো কেঁদে কেঁদে বলছে যে দেখো আমরা ভালো হতে চাই। কেউ এনডিএকে সমর্থন করছে, কেউ তার মতো করে জেতা তার বিধানসভার সিটকে ব্যবহার করে সে তৃণমূলকে ছত্রখান করে দিয়ে আসলে শাসকের লেজুর হচ্ছে। এছাড়াও একটা তৃণমূল আছে যাকে অনেকে বলছেন এঁদো তৃণমূল বা কালীঘাটের এঁদো তৃণমূল। সেই তৃণমূল কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দোলা সেন। দেখুন, এখন কিন্তু কোনো বিদ্বজন নেই আশেপাশে, বিদ্বজনদের মুখ পুড়েছে। কেউ আমেরিকাতে রয়েছে, কেউ লন্ডনে রয়েছে, অনেকে দেশ ছেড়ে দিয়ে বাইরে রয়েছে, আবার অনেকে নিভৃতে কাঁদছে। আর তারকা টলিউডের সেই তারকারা কেউ নেই সঙ্গে। এখন নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী দোলা সেন, তাকে নির্ভর করে তিনি চেষ্টা করছেন। কিন্তু এটা কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারালেন কেন? দেখে নিন একবার। অনেকে বলছেন সাধে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাচ্ছেন, তা নয়। তিনি বুঝতে পারছেন তার নিকট আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমশ কিন্তু একটা জালের মধ্যে বন্দী হতে চলেছে এবং তাকে খেলানো শুরু হয়ে গেছে। আজ বাদে কাল তিনি কি জেল যাত্রায় যাবেন, এটা নিশ্চিত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, পর্ষদ হেরে গিয়ে এখন তিনি একা। সবেদ নীলমণি, ওই দোলা সেনের মতো দু চারজন। কিন্তু তাই বলে শুধুমাত্র তাকে সমালোচনা করবে এটা তো হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন ধরে গণ আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে।
বাম আমলে বানতলা থেকে চমকাইতলা থেকে শুরু করে যেখানে যেখানে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে তিনি কিন্তু সরব ছিলেন। বাম আমলে অনেকে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হচ্ছে শকুনের রাজনীতি। অনেকে বলতেন যে তৃণমূলের প্রতীক ওই জোড়া ফুল না রেখে, ঘাস ফুল না রেখে শকুন প্রতীকেও তিনি দাঁড়াতে পারেন। বাম আমলে অনেকে এরকম ব্যঙ্গ বিদ্রুপ করেছে। পরে তো দেখলাম বামেরাই কর্পূরের মতো উড়ে গেল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরকে কি ছেড়ে দেবেন? কারণ এখন তিনি আবার বিরোধী দলনেত্রী। এ প্রসঙ্গে আপনাদের মনে রাখতে হবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক ছিলেন তখন কিন্তু যে কোনো ধরনের নারী নির্যাতনের ঘটনাকে তিনি কি বলতেন? কখনো বলতেন ছোট ঘটনা, কখনো বলতেন শরীর থাকলে অসুখ করবে, কখনো তিনি লাভ অ্যাফেয়ারের তত্ত্ব দিতেন। পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে আরজিকর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ধরনের নারী নির্যাতনের ঘটনাগুলোকে ছোট ঘটনা দেখানোর চেষ্টা করে গেছেন, এ বিষয়ে সন্দেহ নেই। এ নিয়ে অনেকে সমালোচনা করেছেন। তাহলে বারুইপুরের ঘটনায় তিনি আবার নড়ে চড়ে বসলেন কেন? তার কারণ তিনি জানেন বিরোধিতা করতে গেলে একটা দারুণ ইস্যু, এবং এই ইস্যুতে তিনি যদি রাস্তায় মানুষজনকে নামাতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাটের এদো তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে যাবে। আবার অন্যদিকে কেদো তৃণমূল, তাদের কিছু করার নেই, তার কারণ এই সব ক্ষেত্রে তারা বেশি মুখ খুলতে পারবে না। কারণ দিনের শেষে তাদের তো হিসেব দিতে হবে। কাকে? নিশ্চয়ই রসিক যারা দর্শক তারা বুঝতে পারছেন, আমি আর পরিষ্কার করে বললাম না। ভবিষ্যতে এই নিয়ে গোটা একটা এপিসোড করব, সেই সময় আসবে, কোনো চিন্তা করবেন না। এখন প্রশ্ন হলো কেদো তৃণমূল আর এদো তৃণমূল কি তাহলে পারবে? আবার অন্য একটা থিওরি কাজ করছে, তত্ত্ব কাজ করছে। আমি বলছিলাম না যে মীনাক্ষীর ওপর ডিমের বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি? তার কারণ আপনারা জানেন যে সাধারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমাদের এই বায়বীয় মণ্ডল, সেখান থেকে যদি আপনি বায়ু শূন্য করে নেন তাহলে কখনোই বায়ু শূন্য হবে না। অন্য জায়গা থেকে বায়ু এসে সেই জায়গাটাকে ভর্তি করে দেবে। রাজনীতিতেও ঠিক তাই ঘটে। অর্থাৎ কখনোই কিন্তু রাজনীতি, অন্তত গণতন্ত্রের এই কাঠামোতে দাঁড়িয়ে কখনোই বিরোধী শূন্য হবে না। তৃণমূল কংগ্রেস এদো আর কেদো হয়ে, অর্থাৎ তোলামূল এদো তোলামূল কেদো হয়ে তারা যেভাবে পরজীবীর মতো বেঁচে পড়তে আছে, সেক্ষেত্রে একটা বিরাট সম্ভাবনা থেকে যায় বাম কংগ্রেসের বিরোধী শক্তি হিসেবে উঠে আসা। যদি আমি আগেই বলেছি এখনো পর্যন্ত বাম শক্তি কিন্তু অথর্ব, তারা কোনো কিছুই করে উঠতে পারছেন না, এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তারা হিন্দু বাঙালিকে চটিয়েছেন। তাদের দেশভক্তি নিয়ে প্রশ্ন আছে, সেটা এখন নয়, সেটা চীনের সঙ্গে যুদ্ধ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে তোজোর কুকুর বলা থেকে শুরু করে একের পর এক, এবং অবশ্যই বাঙালি রসজ্ঞ মানুষের মনে গভীরভাবে দানা বেঁধেছে অসন্তোষ, মানে আজ থেকে নয় দীর্ঘদিন ধরে, যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিছকই একজন বুর্জোয়া কবি বলা হয়েছে। এগুলো খুব বিতর্কিত বিষয়, এইগুলো নিয়ে এক একটা এপিসোড হয়, আমি এর ভেতরে ঢুকছি না। কিন্তু বামেদের প্রতি এখনো পর্যন্ত হিন্দু বাঙালি খুব একটা সন্তুষ্ট নয়। আর যারা এই মুহূর্তে মামু পার্টি অর্থাৎ কংগ্রেস, তারা মালদা মুর্শিদাবাদ, ব্যাস ওইটুকু, নিজেদের মধ্যে অনেক উপদল আছে, সুতরাং সেগুলোর বিবাদ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কি কোথাও একটু হাওয়া দেওয়া হচ্ছে? কোথাও কি তাদের একটু একটু করে আবার বিরোধী দলের ভূমিকায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে? আর সেই জন্যেই বারুইপুরের ঘটনায় এদো তৃণমূল আর কেদো তৃণমূল দুপক্ষই নেমে পড়েছে। তার কারণ তারা যে হতে চান এ রাজ্যের বিরোধী, ভালো বিরোধী নয়, বিরোধী। আপাতত তাদের মূল বিরোধী হয়ে বেঁচে থাকার স্বপ্ন রয়েছে। আর সেই জন্যই তো এত পরিশ্রম চলছে। সায়নী থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার একদিকে যেমন কেদো তৃণমূল, তারা হওয়ার চেষ্টা করছে তৃণমূল অর্থাৎ এই রাজ্যের বিরোধী, আবার অন্যদিকে কেদো তোলামূল বা কেদো তৃণমূল, সেখানে যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন নির্বাচন কমিশন আইনের পথ ধরে যদি তারা তৃণমূল হতে থাকে। এদের সবার আশা কি জানেন?
যে গোটা রাজ্য জুড়ে এতদিনের যারা তৃণমূলের সমর্থক ছিল যাতে তাদের নিজের দিকে টেনে নেওয়া যায়। আপাতত বাম এবং কংগ্রেসকে ঠেকাতে যারা এখন আনুবীক্ষণিক, কিন্তু আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি উইথ আ ডিফারেন্স, তারা এখন থেকেই কি তাহলে ধরে ফেলেছে যে উত্তাল যাদবপুর প্রেসিডেন্সি বা বামেরা তারা অচিরেই শক্তিশালী হয়ে উঠতে পারে। আর সেই জন্যেই কি কেদো তৃণমূল আর এদো তৃণমূলদের সুযোগ দেওয়া হবে যে তোমাদের মধ্যে যে বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে, তোমরা তারা রাজনীতি করতে পারবে। তাহলে কি বারুইপুরের এনকাউন্টারের ঘটনা একদিকে যেমন আমাদের এর রাজ্যের অত্যন্ত মর্মান্তিক মর্মাহত হওয়ার মতো ঘটনা, আবার অন্যদিকে এই ঘটনার মধ্য দিয়ে শাসক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে বুঝিয়ে দিলেন তিনি কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে, কাউকে বাধা দেওয়া হয়নি। আর তৃণমূল কংগ্রেসের এদো এবং কেদো উভয় পক্ষই এখন চেষ্টা করছে ঝোপ বুঝে কোপ মারা, বামেরাও সেদিকেই তাকিয়ে।